আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছে হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল পাউডার সংবাদ শিরোনামগুলো। আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুবরণ, গণতান্ত্রিক সংগ্রামের অন্যতম পুরোধার বিদায়ে দেশবাসীর শোক। করোনা শনাক্তের সংখ্যায় চীনকেও ছাড়িয়ে এখন বিশ্বে 18 নম্বরে, বাংলাদেশ নতুন শনাক্ত 1856 আর মৃত্যু 44 জনের। ধরন পাল্টে করোনা ভাইরাস মানব কোষকে সহজে সংক্রমিত করছে বলে সতর্কতা, দ্রুত ছড়ানোয় ঝুঁকিতে নারী ও শিশুরা। ঘূর্ণিঝড় আম্পানে উপকূল সহ নদী তীরের বাঁধ ভেঙে ফসল ও জনজীবনের ব্যাপক ক্ষতি, কঠিন সময়ে অগণিত মানুষ। এবং ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স রয়েছে। করোনা শনাক্তের কাজে নেতৃত্ব দেয়া চিকিৎসক বায়েজিদ খুরশিদ রিয়াজের কথা। এছাড়াও সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য মানসিক স্বাস্থ্য পরামর্শের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। যাচ্ছে পুরো সংবাদে। চলে গেলেন বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। শনিবার সকাল 11টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। ক্যাপ্টেন মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিমের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। রোববার সকালে বনানী কবরস্থানে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। রাজনৈতিক জীবনের প্রতি পদক্ষেপে আন্দোলন সংগ্রাম আর আওয়ামী লীগের হয়ে বঙ্গবন্ধুর আদর্শকে নিয়ে পথ চলেছেন মোহাম্মদ নাসিম। 1 জুন অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় রাজধানীর একটি হাসপাতালে। শনিবার সকাল 11টায় দীর্ঘ রাজনৈতিক জীবনের অবসান ঘটিয়ে চলে গেলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ক্যাপ্টেন মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন পর্যায়ের নেতারা ছুটে আসেন হাসপাতালে। জানাজা আগামীকাল সকাল 10:30টায় বনানী কবরস্থান মসজিদে অনুষ্ঠিত হবে এবং বনানী কবরস্থানে দাফন করা হবে। আপনারা যে যেখানে থাকেন সেখান থেকে আমাদের এই প্রয়াত নেতা নাসিম ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন তার বেহেশত নসিব করেন। আপনারা যদি মন থেকে দোয়া করেন, দূর থেকে দোয়া করেন, তাদের প্রিয় নেতার জন্য, আমাদের সকলের জন্য যেন দোয়া করেন। মোহাম্মদ নাসিমের জন্মস্থান ও নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের কাজীপুরে মরদেহ নিয়ে যাওয়ার কথা থাকলেও করোনা ভাইরাস সংক্রমণের কারণে তা বাদ দেওয়া হয়েছে। অপেক্ষা করা হচ্ছে তার ছোট ছেলের দেশে ফেরার জন্য। নাসিমের অভাব পূরণ হবার নয়, আওয়ামী লীগের সত্যিকার অর্থেই একজন পরীক্ষিত নেতা ছিলেন। সারা জীবন কষ্ট করেছেন, নির্যাতিত হয়েছেন, জেল খেটেছেন, তবে আদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্যুত ঘটাননি। দুঃসময়ের একজন বলিষ্ঠ সংগঠক, যিনি আন্দোলন সংগ্রামে ছিলেন অকুতভয়। আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা বড় হাত, শক্তি আজকে আমরা হারিয়ে ফেললাম। কারণ ঢাকা কেন্দ্রীয় কারাগার, সংসদ ভবনস্থ সেই বিশেষ ট্রাইব্যুনাল, অনেক দিনের আমাদের সেই দুঃসহ স্মৃতি, এর মধ্যেও তিনি আমাদেরকে সাহস দিয়েছেন। শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, গত শতকের শেষ দিকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সন্ত্রাসবাদ দমন ও সন্ত্রাসীদের আত্মসমর্পণের মাধ্যমে পুনর্বাসন করে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছিলেন সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। মোহাম্মদ নাসিম ছিলেন গণতন্ত্রের জন্য সকল সংগ্রামে নেতৃত্ব দেওয়া রাজনীতিবিদদের অন্যতম পুরোধা। আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা, সাবেক মন্ত্রী, বর্তমান সংসদ সদস্য ও 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা জানাচ্ছেন মাসুদ শাকিল। মোহাম্মদ নাসিম জন্ম 1948 সালে উত্তরবঙ্গের জেলা সিরাজগঞ্জের কাজীপুরে। মৃত্যু পর্যন্ত তিনি সিরাজগঞ্জবাসীর নির্বাচিত আইন প্রণেতা ছিলেন। নিজ আসন থেকে 6 বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। বাংলাদেশের অবিসংবাদিত 4 নেতার অন্যতম ক্যাপ্টেন
শহীদ এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 1986 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর 1991 সালেও তিনি সংসদ সদস্য হন। 1996 সালে আবারও নির্বাচিত হয়ে 2001 সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। 2014 সালে নির্বাচিত হয়ে দায়িত্ব পান স্বাস্থ্য মন্ত্রণালয়ের। 2018 সালে আবারও নির্বাচিত হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন মোহাম্মদ নাসিম। মোহাম্মদ নাসিম শুধু সরকারের মন্ত্রী হিসেবে নয়, আওয়ামী লীগ নেতা হিসেবে রাজপথে সংগ্রামী ভূমিকা পালন করেন। বারবার তিনি কারাবরণ করলেও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম থেকে পিছিয়ে যাননি। আওয়ামী লীগের সমমনা দলগুলো নিয়ে 14 দলীয় জোট গঠনে তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ছিলেন 14 দলের মুখপাত্র। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আওয়ামী লীগ একজন শক্তিশালী, গুণী ও বর্ষিয়ান নেতা হারালো। বাংলাদেশ হারালো গণতান্ত্রিক রাজনীতির এক মহিরুহকে। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এবারে করোনা ভাইরাস প্রসঙ্গ। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায় চীনকেও ছাড়িয়ে গেল বাংলাদেশ। শনিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় নতুন শনাক্ত 2856। এ সময় মারা গেছেন 44 জন। তবে শনাক্তের হার শুক্রবারের চেয়ে 4.5% কম। চকমালিতার রিপোর্ট। করোনা ভাইরাস প্রথম শনাক্ত হয় গত 31শে ডিসেম্বর চীনের উহানে। সেখান থেকে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। 150 কোটি জনসংখ্যার দেশ চীনে করোনা শনাক্তের 166 দিনের মাথায় 13 জুন পর্যন্ত মোট আক্রান্ত 83,075 জন, মোট মৃত্যু 4,634। বিপরীতে বাংলাদেশে করোনা শনাক্ত হয় উহানের 79 দিন পর গত 8ই মার্চ। সেখান থেকে 97তম দিনে 16 কোটি লোকের বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা এখন 84,379 জন, মোট মৃত্যু 1,139। শনাক্তের দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বে 18 নম্বরে। এভাবে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জনগণের সচেতনতার উপর গুরুত্ব দিয়ে দিনের বুলেটিন শুরু করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। স্বাস্থ্য সেবা, আইন শৃঙ্খলা এবং অন্যান্য সেবাদানকারীগণ তাদের সর্বোচ্চ সেবা দিয়ে কাজ করলেও এই সংখ্যা এবং পরিসংখ্যানকে নিম্নমুখী করা যাবে না যদি না আপনারা অর্থাৎ আমরা জনগণ সচেতন না হই। জানানো হয় 24 ঘন্টায় স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইনে কলের সংখ্যা 1,70,837, নমুনা সংগ্রহ 14,035, পরীক্ষা 16,638, 24 ঘন্টায় নতুন শনাক্ত 2,856। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 17.17%, যা শুক্রবারের চেয়ে 4.54% কম। তবে একদিনে মারা গেছেন 44 জন, সুস্থ 578। দেশে পর্যন্ত শনাক্ত 84,379, চিকিৎসাধীন 65,413 জন, সুস্থ 17,827, মৃত্যু 1,139। কোয়ারেন্টাইনে 60,785, আইসোলেশনে 9,340 জন। শনাক্ত হয়েছে 2,856 জন এবং শনাক্তের হার 17.17%। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 44 জন, এ পর্যন্ত 1,139 জন। 24 ঘন্টায় শুধু বিমানবন্দর দিয়েই দেশে এসেছেন 998 জন। তাদের প্রত্যেককে স্ক্রিনিং করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবার স্বাস্থ্য বুলেটিনের বিশ্লেষণ। দিনের বুলেটিন ও সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হক বলেছেন, দেশে সংক্রমণের মাত্রা বিপজ্জনক পর্যায়ে যাওয়ার পরও মানুষ সচেতন হচ্ছে না। সংক্রমণ মাত্রা কমিয়ে মানুষকে বাঁচাতে দেশে এই মুহূর্তে কঠিন লকডাউনের কোনো বিকল্প নেই বলে মনে করেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডাক্তার দীন মোহাম্মদ। এখন কিন্তু করোনা ভাইরাস শহর গ্রাম আলাদা কিছু নয়, গ্রামেও কিন্তু আস্তে আস্তে করোনা ছড়াচ্ছে। আমরা কিন্তু করোনার ঊর্ধ্বগতি লক্ষ্য করছি। এমত অবস্থায় দেশের মানুষ কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ সম্পর্কে এখনো সচেতন নয়। বিশেষ করে গ্রামের 80% লোক আগের মতোই কিন্তু স্বাভাবিক নিয়মে জীবনযাপন করছেন। তারা কিন্তু হাট বাজার করছেন, চলাফেরা করছেন, হাটে বাজারে লোক সমাগম হচ্ছে, সেখানে তারা যাচ্ছেন। এবং এমত অবস্থায় আমাদের দেশের সম্মুখে
একটি মাত্র পথ খোলা আছে বলে আমি মনে করি, তা হলো আগামী 15 দিন, হতে পারে জুন মাসের 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত একটি কঠিনতম লকডাউনে যাওয়া উচিত। এবং কঠিনতম লকডাউন বলতে আমি বোঝাচ্ছি যে তখন শুধু আমরা রাস্তায় আইন প্রয়োগকারী সংস্থার লোকজনকে দেখব, অ্যাম্বুলেন্স এবং খাদ্যদ্রব্য বহনকারী গাড়ি চলবে, আর এমার্জেন্সি সার্ভিসের লোকজন থাকবে। জনগণকে বাধ্যতামূলক আগামী 15 দিন তাদেরকে ঘরে আবদ্ধ করে রাখতে হবে। তার জন্য যা যা করা দরকার তাই করা উচিত বলে আমি মনে করি। বাংলাদেশের জন্য এটি হবে করোনা সংক্রমণকে রুখে দেওয়ার একটি সর্বোৎকৃষ্ট পন্থা। চট্টগ্রামে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসক আরিফ হাসানের মৃত্যু হয়েছে। 7 দিন ধরে তিনি করোনা ভাইরাসের নানা উপসর্গে ভুগছিলেন। শুক্রবার রাতে তার অক্সিজেনের মাত্রা কমে যায়। প্রথমে ট্রিটমেন্ট হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন। আরিফ হাসান ঢাকা মেডিকেল কলেজের 49তম ব্যাচের ছাত্র ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সময় মতো চিকিৎসা না পাওয়ার অভিযোগ করেছে ডাক্তার আরিফের পরিবার। স্বাভাবিক সময়ের মতো চললে হাসপাতাল আইসোলেশন সেন্টার বাড়িয়েও পরিস্থিতি সামাল দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামের হালি শহরে সিটি কর্পোরেশনের 250 শয্যার আইসোলেশন সেন্টার উদ্বোধন করতে গিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি সবাইকে ব্যক্তিগত সুরক্ষা বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। চট্টগ্রামে আরো আইসোলেশন সেন্টার গড়ে তোলার পরামর্শ দেন তথ্যমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন সিটি মেয়র আজম নাসির উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ABM আজাদ ও অন্যরা। উন্নত দেশও এই মহামারী সামাল দেওয়ার জন্য আগে থেকে প্রস্তুত ছিল না। মানুষের জীবন রক্ষার তাগিদে বাংলাদেশে 2 মাসের বেশি সময় প্রায় সবকিছু বন্ধ ছিল। এখন সীমিত আকারে খোলা হয়েছে, কারণ জীবন এবং জীবিকা দুটি রক্ষা করতে হবে। চীনে নতুন করে সংক্রমণের আশঙ্কায় বেইজিং এর কয়েকটি অংশ লকডাউন করা হয়েছে। মৃত্যুর দিক দিয়ে এখন দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। করোনা ভাইরাস পরিবর্তিত হয়ে খুব সহজেই মানুষের কোষগুলোকে সংক্রমিত করছে বলে সতর্ক করেছেন মার্কিন গবেষকরা। প্রথমবার কোভিড-19 আক্রান্ত রোগীর ফুসফুস সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ে সাবিনা হাসানের রিপোর্ট। 6 মাস পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণের বাইরে মহামারী করোনা ভাইরাস। কোভিড-19 উৎপত্তি স্থল চীন স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করলেও আবারও 6 জন আক্রান্ত শনাক্ত হয়েছে। নতুন করে সংক্রমণের আশঙ্কায় বেইজিং এর কিছু অংশ লকডাউন করা হয়েছে। মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। মেক্সিকোয় একদিনে 5,000-এর বেশি মানুষ কোভিড-19 আক্রান্ত হয়েছেন। ধরন বদলে মানবদেহে আরো দ্রুত সংক্রমণ ঘটাচ্ছে ভাইরাসটি। যুক্তরাষ্ট্রের ক্রিপস রিসার্চ ইনস্টিটিউশনের গবেষকরা জানিয়েছেন, করোনা ভাইরাস এমনভাবে পরিবর্তিত হয়েছে যা এখন অনেক সহজেই মানুষের কোষগুলোকে সংক্রমিত করছে। উন্নয়নশীল দেশগুলোতে করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানিয়েছে, এর ফলে শিশু ও নারী সহ নির্দিষ্ট কিছু জনগোষ্ঠী ঝুঁকিতে রয়েছে। প্রথমবার করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর ফুসফুস সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক অঙ্কিত 20 বছর বয়সী একজন করোনা রোগীর ফুসফুস সফলভাবে প্রতিস্থাপন করেছেন। ভারতে মোট আক্রান্ত 3 লাখ ছাড়িয়েছে। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই 1 লাখের বেশি মানুষ আক্রান্ত। পশ্চিমবঙ্গে মরদেহ টেনে হিচড়ে গাড়িতে তোলার ভিডিও ভাইরাল হওয়ায় ক্ষুব্ধ ভারতের সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যের সরকারের কাছে জবাব চেয়েছেন আদালত। বর্তমান পরিস্থিতিতে হজে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, কম্বোডিয়া, থাইল্যান্ড ও ব্রুনাই। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি করোনা পজিটিভ। ইউক্রেনের ফার্স্ট লেডি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় 15 জুন থেকে ইউরোপীয় দেশগুলোর সীমান্তে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেবে ফরাসি সরকার। সাবরিনা হাসান, চ্যানেল আই। যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো ব্রিটেনে আটকে পড়া ছাত্রছাত্রীদের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
যারা প্রথম ফ্লাইটে আসতে পারেননি তাদের অনুরোধ বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দেন রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম। লন্ডন হাইকমিশনের রেজিস্ট্রারকৃত যাত্রীরা কোভিড-19 আক্রান্ত নয় বলে বাংলাদেশ মিশন থেকে সার্টিফিকেট নিয়ে দেশে আসতে পারছেন। বিস্তারিত শাহ এমি হোসেনের রিপোর্টে। যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এবং বাংলাদেশ সরকারের নির্দেশনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি বিশেষ ভাড়া করা বিমান BG4106 ব্রিটেনে আটকে পড়া 153 জন যাত্রী নিয়ে আজ বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেন। বিশেষ করে ছাত্রছাত্রীদের অনুরোধে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম দ্বিতীয়বারের মতো বিমান ভাড়া করে তাদের দেশে ফেরার ব্যবস্থা করেন। বিমানের একটা ফ্লাইট, সেটা চার্টার করা ফ্লাইট ঢাকা থেকে রুমে আসছিল, সেটাকে আমরা বাংলাদেশকে অনুরোধ করে সরকারকে আমরা লন্ডনে রিরুট করাই, যাতে করে এখানে আজকে ওরা বাকি স্টুডেন্টরা ফেরত দিতে পারে। যাত্রীরা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব জেনেও দেশে ফিরতে পারছেন বলে তারা খুশি। আমার কোর্স অলমোস্ট শেষ, কিন্তু এই কোভিড-19 সিচুয়েশনের কারণে যাওয়া হচ্ছিল না। আমি থ্যাঙ্কফুল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফাইনাল এক্সামটা গত মাসে শেষ, আর ডেজার্টেশনের কাজ আমরা অলরেডি শুরু করে দিয়েছি। এবছর ডেজার্টেশন ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আসলে অনলাইনে হবে, আমরা জুমের মাধ্যমে আমাদের সুপারভাইজারের সাথে মিট করতেছি। Our company's all ship operation is stopped. So because of this company is thinking to send back home. এই বিশেষ ফ্লাইটে যে সমস্ত যাত্রীরা বাংলাদেশে ফিরে যাচ্ছেন তাদের কোভিড-19 আক্রান্ত নয় বলে একটি ছাড়পত্র বাংলাদেশ হাইকমিশনে রেজিস্টারকৃত যাত্রীরাই শুধুমাত্র দেশে ফিরতে পারছেন। এই দ্বিতীয়বারের মতো আয়োজন করলেন বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশ বিমানের যৌথ উদ্যোগে চার্টার প্লেন। এটি যারা আটকে পড়েছিলেন বিভিন্ন ছাত্রছাত্রী ব্রিটেনে এবং যাত্রীরা, তাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশ সরকার বাংলাদেশে। হিথ্রো টার্মিনাল 2 থেকে শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। এবারে অন্যান্য প্রসঙ্গ। সময়ের প্রয়োজন মেটাতে বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী মূল্যায়ন সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানের। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক আয়োজনে তিনি বলেন, প্রচলিত রীতি ভেঙে স্বাস্থ্য খাতে বাড়তি বরাদ্দ দেওয়া হয়েছে, অগ্রাধিকার দেওয়া হয়েছে কৃষিকে। আরেক অনুষ্ঠানে গবেষণা সংস্থা সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান বলেছেন, বাজেটটি গতানুগতিক, করোনা মোকাবেলায় সৃজনশীল কোনো উদ্যোগ এতে নেই। রিজভি নেওয়াজের রিপোর্ট। বৃহস্পতিবার জাতীয় সংসদে 5,68,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। এরপর থেকে বিভিন্ন গবেষণা সংস্থা, বাণিজ্য সংগঠন এবং ব্যক্তি বাজেট নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন। অনলাইনে এরকম এক আয়োজনে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম বলছে, করোনা ভাইরাসের মতো দুর্যোগকে মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নেই বাজেটে, বরং বিনিয়োগ, রাজস্ব আদায় ও মোট দেশজ উৎপাদনের লক্ষ্যগুলো বাস্তবতা থেকে বেশ দূরে। গতিগতার বাইরে এসে ফার্স্ট ফান্ডামেন্টাল জায়গাটি হওয়া উচিত ছিল যে বাস্তব ভিত্তিক নাম্বার, বিশেষ করে রেভিনিউ টার্গেটের কথা বলি, আমরা প্রবৃদ্ধির কথা বলি, বিনিয়োগের কথা বলি, সেই জায়গাগুলো আসলে একদম এটা পূর্ব শর্ত যে আপনি যদি গতানুগতিক থেকে বাইরে আসছেন কিনা। দ্বিতীয় হচ্ছে যে এই বাজেটটাকে হওয়া উচিত ছিল মোর কারেন্ট কনটেক্সটের স্পেসিফিকে, তার কনটেক্সটের সাথে মোর অ্যাকশন ওরিয়েন্টেড, যে আমরা প্রায়োরিটাইজড হিসেবে যে খাতগুলো, যেমন আমরা বলছি স্বাস্থ্য খাত, সামাজিক সুরক্ষা খাত, যেখানে অবশ্যই অ্যালোকেশন আরো বাড়ানো দরকার ছিল। তবে সানেম সহ যেসব গবেষণা প্রতিষ্ঠান প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক বলেছে, তাদের সংকীর্ণতায় বিস্মিত ডক্টর আতিউর রহমান। তার মূল্যায়ন, এরকম পরিস্থিতিতে অর্থমন্ত্রী ব্যয় প্রস্তাবনায় যে মুনশিয়ানা দেখিয়েছেন তা প্রশংসনীয়। এটা একটা ক্লিশে হয়ে গেছে, এটা গতানুগতিক বাজেট বললে যথেষ্ট না। এবছরের বাজেট নিঃসন্দেহে গতানুগতিক না। এবছরের বাজেটে আমরা লক্ষ্য করেছি যে বরাদ্দগুলো এই কোভিড এর কারণে যে জায়গায় বরাদ্দ বাড়ানো দরকার সেই জায়গাতেই কিন্তু বরাদ্দ এবার বাড়ানো হয়েছে। স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে, কৃষি খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে, তারপরে একটা স্পেশাল ফান্ড করা হয়েছে, 10,000 কোটি টাকার কোভিড ফান্ড করা হয়েছে। মোবাইল ব্যবহারের খরচ বাড়ানো নিয়ে অর্থমন্ত্রীর প্রস্তাবটিকে অযৌক্তিক বলেছেন সবাই। প্রধানমন্ত্রীর অনুরোধে অর্থমন্ত্রী এই সম্পর্ক শুল্ক তুলে নেবেন, প্রত্যাশা তাদের। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা।
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সব শক্তি মার খাচ্ছে বাঁধের কাছে গিয়ে। সিডর আইলার পর সাম্প্রতিক আম্পানিও দেশের উপকূল সহ বিভিন্ন নদী তীরবর্তী এলাকায় বাঁধ ভেঙে ফসল ও জনজীবনের বিপুল ক্ষতি হয়েছে। এখনো ক্ষতির মধ্যে কঠিন সময় কাটাচ্ছেন অগণিত মানুষ। প্রশ্ন হলো, কেন আমরা এই ক্ষতি কমাতে পারছি না? রিপোর্টে জানাচ্ছেন শাইখ সিরাজ। দেশের উপকূলীয় এলাকাগুলো এখনো জেট টানছে সিডর আইলার। এর উপরে সাম্প্রতিক আমপানে দেশের 13,084টি স্থানে বাঁধ ধসে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি ও জনপদ। এই যে বন্যা, আমাদের এই শাকসবজি প্রচুর পরিমাণে শাকসবজি নষ্ট হয়ে গেছে। অন্তত আমার 1 বিঘা জমি সবজি লাগানো। একের পর এক আমাদের এই ক্ষতি হচ্ছে, কিন্তু আমরা কি করে দাঁড়িয়ে থাকবো? প্রচেষ্টা চালিয়েও তো টিকে থাকা সম্ভব না। যেভাবে টাকা পয়সা দেয় সেভাবে বাদ ঠিক মতন তোমার কেন আমাদের এখানে বাঁধে না, যার কারণে আমরা গরিব মানুষ প্রতি বছরে প্লাবিত হয়ে যায়। 1 শ্বাস খাই 2 শ্বাস খাই না, আমরা রাস্তার উপরে দুটো শুকনো সিঁড়ি সবাই খাই। যে টাকাটা আসে সেই টাকাটা সম্পূর্ণ যদি কাজে লাগে তাহলে আমাদের এইভাবে আর ভাসতে হবে না। স্থায়ী বাদ চাই, আমরা কোনো ত্রাণ চাই না। আমাদের বাড়িঘর কিছু নাই, আমরা একটা থালা পাচ্ছি না, ভাত খাবার কিছু নাই আমাদের। বাঁধ ধসার এই দুর্দশাকে নিয়তি হিসেবে নিয়েছেন উপকূলের মানুষ। আর দুর্ভোগ দূর করার উদ্যোগগুলো বছরের পর বছর চলে ধীর লয়ে উদাসীনতায়। ভুক্তভোগী আর সরকারি উদ্যোগের মধ্যে থেকে যায় বিস্তর তথ্যের ফারাক। যেটা আমাদের ওএনএম ডিভিশন, যেটা এগুলোতে আর কি, সেখানে আমরা কোনো প্রজেক্ট আমাদের পাস হয়নি আর কি, যেগুলো পাইপলাইনে আছে। আমাদের দুইটা প্রজেক্টগুলো মন্ত্রণালয় আছে, কিছু আছে আমাদের প্ল্যানিং কমিশনে। 2000 কোটি টাকা বরাদ্দ ছিল, সেটা হয়নি কেন তাহলে? এখনো প্রক্রিয়াধীন আছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব বলছেন, উপকূলের 17টি পোল্ডারের বহুবিধ কাজ শেষ হওয়ার পথে। আরো আয়োজন রয়েছে 4টি প্রকল্পের। ডেল্টা প্ল্যানের আওতায় আমাদের যে 6টি হটস্পট, তার মধ্যে একটি হচ্ছে কোস্টাল এরিয়া। সেইখানে কিন্তু এই সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, এই 3টি জেলার জন্য 4টি প্রকল্প আমরা ইতিমধ্যে প্রস্তুত করেছি, এবং সেটি লকডাউন না হলে হয়তো এতদিন পাস হয়ে যেত। সেটিতে আমাদের প্রায় 4,500 কোটি টাকা এসছে। সেখানে আমাদের আরো প্রায় 25টি পোর্টালকে আমরা অ্যাড্রেস করেছি। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাঁধ সুরক্ষার ক্ষেত্রে অনেকগুলো সংকটের একটি হচ্ছে অপ্রতুল বরাদ্দ। একটি ভৌত অবকাঠামো গড়ে তুললে তার ব্যবস্থাপনার ব্যবস্থাও রাখতে হয়। অন্তত 25% প্রত্যেক বছর ব্যয় রাখতে হয় এগুলো সংরক্ষণের জন্য, রক্ষণাবেক্ষণের জন্য। যে বিষয়টা আমরা উপলব্ধি করিনি ব্যবস্থাপনার দিক থেকে, আমরা কারিগরি দিক থেকে এগুলো করেছি। বাঁধ নির্মাণ ও সংরক্ষণের জন্য অভাব রয়েছে প্রাতিষ্ঠানিক অদক্ষতা ও রাজনৈতিক সদিচ্ছারও। ইনস্টিটিউশনালাইজেশন প্লাস ইনস্টিটিউশনাল মেকানিজম এন্ড স্কিল ডেভেলপমেন্ট, এই তিনটি যে কোনো ধরনের দুর্যোগের পরে তারা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে, এবং লোকাল যে আমাদের যে পলিটিশিয়ানরা আছে তাদের পক্ষ থেকেও কিন্তু সেখানেও কিন্তু দুর্বলতা রয়েছে। এই যে বাঁধগুলো নির্মাণের ক্ষেত্রে থেকে শুরু করে বাঁধ মনিটরিং এর ক্ষেত্রে এখানে দুর্নীতির যে চিত্রটি আমরা জানি বা যে সমস্ত খবর পত্র পত্রিকায় আসে, সেগুলি থেকে অনুমান করা যায় বস্তুত অর্থে ইনস্টিটিউশনাল মেকানিজম, গুড গভর্নেন্স এর অভাবের কারণেই কিন্তু এই দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিকতা পেয়ে গেছে বলা যায়। শাইখ সিরাজ, চ্যানেল আই। এবার ইনসেপ্ট হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। করোনার ভয়াবহতার রেশ টেনে ধরতে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি নানাভাবে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন একদল চিকিৎসক। জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসমে করোনা আক্রান্তদের শনাক্তকরণের পাশাপাশি চলছে গবেষণার কাজ। দিনরাত এই কাজে নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক ডাক্তার বাইজিদ খুরশিদ রিয়াজ। মানুষের সেবায় নিয়োজিত এই চিকিৎসককে নিয়ে মুরসালিন বাবলার রিপোর্ট। বাইজিদ খুরশিদ রিয়াজের জন্ম জামালপুরের মেলান্দহ উপজেলার কড়াইচড়া গ্রামে। ছাত্র জীবনে তুখোর মেধাবী শিক্ষার্থী 1993 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। 1997 সালে যোগ দেন সরকারি চাকরিতে। চাকরিকালীন সময় নাগোয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন পাবলিক হেলথে MPS এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কমিউনিটি ক্লিনিক বিষয়ে PhD ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসমের পরিচালক।
দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে স্বরচিত গানের মাধ্যমে চিকিৎসকদের উদ্বুদ্ধ করতে শুরু করেন তিনি। ডাক্তার 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 যখন তখন করে ডাক্তার, মাঝরাত ভোর রাত ঘড়ির কাঁটাগুলো যেখানেই থাক, পীড়িত মানুষকে সেবার ছোঁয়া দিতে ডাক্তার ছুটে যায় ঠিকঠাক। গত কয়েক মাস ধরে নিপসমের ল্যাবরেটরিতে চলছে কোভিড-19 আক্রান্ত শনাক্তের কাজ। ডক্টর বাইজিদ খুরশিদ রিয়াজ প্রতিদিন নিজেই তার তদারকি করে দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট পেতে সহায়তা দিয়ে যাচ্ছেন। কোভিড-19 উপলক্ষে আমরা এই ল্যাবরেটরিতে আমরা রোগী শনাক্তকরণের যে পরীক্ষা সেটি আমরা দ্রুত আরম্ভ করি। সেবা গ্রহীতা যারা তারা আমাদের কাছে পরীক্ষা সম্পন্ন হওয়া মাত্রই SMS এর মাধ্যমে তাদের যে পজিটিভ বা নেগেটিভ সেই ফলাফলটি তারা জেনে যাচ্ছেন প্রত্যেক স্যাম্পল প্রদানকারী। এবং পাশাপাশি আমাদের ওয়েবসাইট nipsom.gov.bt সেটিতে তারা তাদের শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়েই তারা তাদের রিপোর্টটি পেয়ে যাচ্ছেন এবং রিপোর্টটি তারা প্রিন্ট করে নিতে পারছেন। এবং এক্ষেত্রে আমরা আমাদের পজিটিভ এবং নেগেটিভ দুটি রিপোর্টই আমরা এখানে সরবরাহ করছি। 2 মেয়ের জনক বাইজিদ খুরশিদ পরিবার পরিজন নিয়ে থাকেন ঢাকায়। করোনা দুর্যোগ মোকাবেলায় করণীয় নিয়ে গবেষণা করছে তার নেতৃত্বে নিপসমের একটি গবেষণা দল। আমাদের ল্যাবে যে সমস্ত নমুনা আসছে যেগুলো পজিটিভ হচ্ছে সেগুলোর ক্ষেত্রে যেমন একটি শিরোনাম হচ্ছে আমরা এটির বেসলাইন ক্যারেক্টারিস্টিক এবং আউটকাম আমরা দেখতে চাচ্ছি। এটার অর্থ হচ্ছে কোন ধরনের মানুষ বা কোন আর্থসামাজিক প্রেক্ষাপটের মানুষ এই কোভিড-19 পজিটিভ হচ্ছে, কোন বয়সের মানুষ সাধারণত বেশি আক্রান্ত হচ্ছে। এই ধরনের তথ্য উপাত্ত এই গবেষণার মাধ্যমে বেরিয়ে আসবে। করোনা যুদ্ধে সম্মুখ সারির যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস আপ টু দ্য ফ্রন্টলাইনার্স। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। এবার গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স করোনা সর্বশেষ। সংবাদের এই পর্যায়ে করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ আপডেট জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন তারিকুল ইসলাম মাসুম। সরাসরি তার কাছে যাচ্ছে। মাসুম, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। করোনা পরিস্থিতি নিয়ে আপনার কাছে কি কি তথ্য আছে আমাদের জানান। ধন্যবাদ হৃদয়। করোনা আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাছাড়া ফুসফুস এবং গলার প্রদাহ ধীরে ধীরে উন্নতি হচ্ছে। নিয়মিত ডায়ালাইসিস, বিশেষায়িত চেস্ট ফিজিওথেরাপি ও অন্যান্য চিকিৎসা চলমান। জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডাক্তার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মামুন মুস্তাফি এবং অধ্যাপক ডাক্তার নাজিব মোহাম্মদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। জেলাগুলো থেকে আমাদের কাছে বিভিন্ন তথ্য এসছে। এর মধ্যে পটুয়াখালীতে একজন নারী চিকিৎসক এবং এক সাংবাদিক পরিবারের 2 জন সদস্য সহ 10 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 166 জন। পটুয়াখালী হাসপাতালে করোনা উপসর্গে ওয়ার্ডে গলাচিপার একজন ব্যবসায়ী এবং আমখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এর মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। বরগুনায় নতুন 12 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে আমতলী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক সহ 2 জন, পাথরঘাটা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক সহ 3 জন, বরগুনা সদরে 2.5 বছরের এক শিশু সহ 5 জন এবং বেতাগী পৌরসভায় 2 জন। পাবনায় 30 দিনের শিশু সহ নতুন 11 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 190 জন। গোপালগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন স্বাস্থ্যকর্মী সহ 7 জন। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 349 জন। করোনা উপসর্গ নিয়ে জেলার মকসুদপুর উপজেলার বানিয়ারচর ক্যাথলিক মিশনের রিপন বৈদ্য ওরফে নিপু নামে একজন ল্যাব টেকনিশিয়ান মারা গেছেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো 10 জন। খাগড়াছড়িতে 23 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত 78 জন। 24 জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক, একজন স্বাস্থ্যকর্মী ও 15 জন পুলিশ সদস্য রয়েছেন। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তারাস উপজেলায় 3 জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে নিজ নিজ বাড়িতে 3 জনের মৃত্যু হয় বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। দিনাজপুর জেনারেল হাসপাতালের RMO এবং তার অফিস সহায়ক সহ জেলায় মোট 12 জন নতুন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 399 জন।
ময়মনসিংহ বিভাগে আজ আরও 30 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ময়মনসিংহ জেলায় 10 জন, নেত্রকোনায় 1 জন, শেরপুরে 9 জন এবং জামালপুর জেলায় 10 জন। এদিকে করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহের এসকে হাসপাতালের ফুলপুরে সাদিকুর রহমানে একজন করোনায় মারা গেছেন। এ নিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত শনাক্ত হলো 1,813 জন। ময়মনসিংহ জেলায় 907 জন, জামালপুরে 414 জন, নেত্রকোনায় 323 জন, শেরপুর জেলায় 169 জন। আজ সুস্থ হয়েছেন 20 জন। এ নিয়ে 4 জেলায় সুস্থ হলেন 680 জন। রংপুর মেডিকেল কলেজে 188 জনের শরীরের নমুনা পরীক্ষায় পুলিশ, নার্স সহ নতুন 30 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে রংপুরের 20 জন। রংপুর জেলায় মোট করোনা আক্রান্ত শনাক্ত 658 জন। গাইবান্ধায় নতুন 7 জন, লালমনিরহাটে 2 জন, কুড়িগ্রামে 1 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন 78,06,627 জন। মোট সুস্থ হয়েছেন 40,06,003 জন। মারা গেছেন 4,30,111 জন। আক্রান্ত রোগীর সংখ্যা বিবেচনায় 21,27,031 জন নিয়ে প্রথম আছে যুক্তরাষ্ট্র, 2 নম্বরে 8,31,046 জন আক্রান্ত নিয়ে ব্রাজিল আছে দ্বিতীয় অবস্থানে। এরপরে রাশিয়া, ভারত, যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি, 8 পেরু, 9 জার্মানি, 10 ইরান। ওয়ার্ল্ডোমিটারের আক্রান্তের তালিকায় চীনকে পেছনে ফেলে 19 নম্বর থেকে 18 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। আক্রান্তের সংখ্যা 84,979 জন, আর 97,943 জন আক্রান্ত নিয়ে 17 নম্বর অবস্থান করছে কানাডা। হৃদয়, এই ছিল করোনা সংক্রান্ত সর্বশেষ আপডেট। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন তারিকুল ইসলাম মাসুম, বার্তা কক্ষ থেকে করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ আপডেট জানাতে। সংবাদের পর্যায়ে নিচ্ছে অশোক লিলেন ইফাত ওটস বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি মহামারী। আওয়ামী লীগের বর্ষিয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভার্চুয়াল ব্রিফিং এ দলের মহাসচিব অভিযোগ করেন, সরকারের সীমাহীন ব্যর্থতায় করোনায় সংক্রমণ ও মৃত্যুহার বেড়েই চলেছে। পরীক্ষার সংখ্যা না বাড়ানোয় এখন পর্যন্ত শতকরা 4% মানুষ করোনা পরীক্ষা করাতে পেরেছে। সরকারি হিসাবে আক্রান্ত ও মৃতের সংখ্যার সঙ্গে বাস্তবের মিল নেই বলে অভিযোগ করেন তিনি। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে লণ্ডভণ্ড হয়ে পড়ছে বলে অভিযোগ করেন তিনি। মোহাম্মদ নাসিমের এই মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি, দুঃখ প্রকাশ করছি। তিনি একজন অনেক প্রবীণ জননেতা, 14 দলের সমন্বয়ক। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করি। দৈনিক যুগান্তরের অপরাধ বিটের প্রধান প্রতিবেদক মুয়াজ্জেম হোসেন নান্নু নিজ বাসায় দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাত 1:30টায় লেট নাইট ডিউটি করে তিনি বাসায় ফেরার পর রাত 3:30টার দিকে ঘরে বিস্ফোরণে তিনি দগ্ধ হন। দগ্ধ অবস্থায় নান্নু গায়ে পানি ঢালেন এবং ঘরের আগুন নিভিয়ে ফেলেন। পরে তাকে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক অ্যান্ড বার্ন হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের 60% পুড়ে গিয়েছিল। আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন। শনিবার সকালে তার মৃত্যু হয়। 6 মাস আগে 2রা জানুয়ারি একই কক্ষে অগ্নিদগ্ধ হয়ে তার ছেলে স্বপ্নিল আহমেদ পিয়াসের মৃত্যু হয়। এবার নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। করোনা মহামারী নিয়ন্ত্রণে সরকারের বিরুদ্ধে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার অভিযোগে নেপালে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। টানা 3য় দিনের মতো বিক্ষোভ থেকে 7 বিদেশি সহ কমপক্ষে 10 জনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া 7 বিদেশি নাগরিকের বিরুদ্ধে নেপালের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ আনা হয়েছে। মার্চে দেশটিতে দ্বিতীয় করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পরই পুরো দেশ লকডাউন করা হয়। এর মধ্যে দেশটিতে অন্তত 5,000 মানুষ আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে আরো 16 জনের। সরকারের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ায় ব্যর্থতার অভিযোগে বিক্ষোভ করছেন নেপালের হাজারো মানুষ। এবার সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। করোনা
করোনা পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য নিয়ে চ্যানেলের ধারাবাহিক পরামর্শে আজ থাকছে চাকরি বা কাজ হারানোর উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকা মানুষদের কথা। এরকম দুঃসময়ে মনোবল দৃঢ় রাখার পরামর্শ দিয়েছেন সাইকোথেরাপিস্ট ও মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক পরামর্শক মোহাম্মদ মাকসুদ মালেক। জানতে চাচ্ছে যে আমার জীবন জীবিকার কি হবে, আমার তো চাকরি থাকছে না, আমার তো আয়ের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, আমি তো যে বেতন পাওয়ার কথা ছিল তা পাচ্ছি না। এই ধরনের প্রশ্ন সবার মাঝে একটা উদ্বেগ তৈরি করেছে। জীবন জীবিকার রাস্তাগুলো বন্ধ হয়ে যায় তখন কি হবে সে চিন্তায় আমরা সবাই অস্থির হয়ে আছি। কিন্তু আমাদের এই অস্থিরতা যদি পেয়ে বসে তাহলে আমরা মানসিকভাবে দুর্বল হয়ে যাব, আমাদের আত্মশক্তি দুর্বল হয়ে যাবে এবং যখনই এই ধরনের পরিস্থিতি তৈরি হবে ব্যক্তি হিসাবে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং আমি নানাভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। এছাড়া আমাকে ভাবতে হবে যে এই পরিস্থিতিতে নতুন কিছু আমাকে জানতে হবে বা শিখতে হবে। আমরা অতীতে কি ছিল আর ভবিষ্যতে কি হবে এই দুইটা বিষয়ের মধ্যে আটকে না গিয়ে আজকে আমি কি করতে পারি, কি আমার নিয়ন্ত্রণে রয়েছে, আমি কি নতুন শিখতে পারি, আমি জীবন জীবিকার কোন বিকল্প রাস্তা বের করতে পারি, সেই দিকটা এখনই ফোকাস করি। এবার গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স অর্থনীতি সংবাদ। করোনা ভাইরাস মহামারীর কারণে চাকরি হারানোর জার্মান এয়ারলাইন্স লুফথানসার 26,000 কর্মী ঝুঁকিতে রয়েছে। ট্রেড ইউনিয়নের সঙ্গে এক বৈঠকে লুফথানসার মুখপাত্র জানিয়েছেন বর্তমানে প্রয়োজনের চেয়ে তাদের 26,000 কর্মী বেশি রয়েছে। এই বিশাল সংখ্যক কর্মী করোনা পরিস্থিতির কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবেলায় চাকরি হারাতে পারে। চলতি বছরের প্রথম দিকে লুফথানসার নেট ক্ষতি হয়েছে 210 কোটি ইউরো। এর আগে 10,000 কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল লুফথানসা। তবে বর্তমান প্রেক্ষাপটে নতুন হিসাব অনুযায়ী এই সংখ্যা অনেক বেশি হবে। এবার পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। করোনা সংক্রমণের কারণে 2 মাস বন্ধ থাকার পর আবারও নোয়াখালীর মেঘনা নদীতে মাছ ধরা শুরু হয়েছে। নোয়াখালীর উপকূলীয় এলাকা সুবর্ণচর, কোম্পানিগঞ্জ ও হাতিয়ার অর্থনীতি অনেকটাই নিয়ন্ত্রণ করে মেঘনার ইলিশ। এ মাসে লকডাউন উঠে যাওয়ায় কাজে ফেরার সুযোগ পেয়েছেন জেলেরা। 2 মাস বন্ধ থাকার পর কর্মচাঞ্চল্য এসেছে মাছ ঘাটগুলোতে। নদীতে শত শত নৌকা ও ট্রলার নিয়ে নতুন উদ্যমে মাছ ধরায় নেমেছেন তারা। নদীতে প্রচুর মাছ পাওয়ায় খুশি জেলে এবং মাছের আড়তদাররা। নোয়াখালীতে এবছর ইলিশ উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে 20,000 থেকে 21,000 মেট্রিক টন। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। খুলনার বেশিরভাগ বেড়ি বাঁধ ভাঙার অন্যতম কারণ বাঁধ ছিদ্র করে লবণ পানি এনে চিংড়ি চাষ করা। অপরিকল্পিত এই চিংড়ি চাষ কিছু মানুষের ভাগ্য বদলে দিলেও বাঁধ ভেঙে সাধারণ মানুষের পায়ের তলার মাটিটুকু হারিয়ে যাচ্ছে। অবৈধ এই কাজে জড়িত প্রভাবশালীদের কাছে পানি উন্নয়ন বোর্ড অনেকটাই অসহায়। তবে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। দক্ষিণাঞ্চলের বেড়ি বাঁধ নিয়ে ড্যানিয়েল সুজিত বোসের 3 পর্বের প্রতিবেদনের আজ দ্বিতীয়টি। 13 বছর ধরে কপোতাক্ষ নদ গ্রাস করছে খুলনার কয়রা উপজেলার গুবরা গ্রামের মানুষের। বড় বড় পাইপ দিয়ে বেড়িবাঁধের এপার ওপার ফোর করে নদীর লবণ পানি তুলে চিংড়ি চাষ করছেন প্রভাবশালীরা। ফলে ভাঙছে নরম বাঁধ, পানিতে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। আর মদিনাবাদে 47 বিঘার চিংড়ি ঘেরের মালিক কয়রা উপজেলা চেয়ারম্যান SM শফিকুল ইসলাম। তিনিও বাঁধ ফুটো করে দিব্যি লবণ পানি তুলে চাষ করছেন। দাকুব ও পাইকগাছা উপজেলাতেও এমন প্রভাবশালীরাই বাঁধের ক্ষতি করছেন। পাইপটা পানি সরালে দেখা যায় জল জল হয়ে ভাঙন উঠতেছে, এতে করে এই অবদা টবদা ভেঙে যেতেছে, আমাদের সমস্যা হতেছে। আমাদের আর্থিক অবস্থাও তেমন না, দলীয় প্রভাবও আমাদের নেই, বিদায় আমরা নিশ্চুপ অবস্থা। আমাদের মেম্বার চেয়ারম্যান এদের কিছু অংশ আছে তারা এখানে ঘের করে। এই যে ভাঙি চলে গেছে, আবার নতুন করেছে,
এরকম কিভাবে পারবো আমরা? এই রাস্তা ঘের বন্ধ হলে সবচেয়ে আমাদের রাস্তায় নিরাপত্তা আছে। তবে এ নিয়ে খুব একটা ভাবনা নেই এসব জনপ্রতিনিধিদের। আমার আশপাশ সবাই যদি ঘের করে তাহলে আমার জমিটা তো ফেলে রাখতে পারবো না, নিশ্চয়ই আমারটাও আমাকে করতে হবে। আর অনেকটাই অসহায় বাঁধ রক্ষণাবেক্ষণের দায়িত্বরতরা। বড় বড় ঘের যারা, তারা অবশ্যই একটু প্রভাবশালী থাকে সব জায়গা থেকে কম বেশি, কারণ তারাই এই কাজগুলো বেশি বেশি করে। পুলিশ নিয়ে আমরা এমবাঙ্কমেন্টের উপরে যে সমস্ত 90 ছিল বা পাইপ ছিল এগুলো অপসারণ করেছি, আমরা অপসারণ করে এদিক থেকে চলে আসি, আবার তারা তাদের মতো কিছুদিন করে আবার তারা বাঁধ ফুটা করে এবং বাঁধের উপর থেকে ওভার পাইপ দিয়ে তারা পানি ওঠানামা করে। তবে জেলা প্রশাসন জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তাদের অবৈধ কর্মকাণ্ড, অবৈধ কার্যক্রম শক্ত হাতে প্রতিহত করবে এবং জনগণের সাথে যা যা করা দরকার আমরা প্রধানমন্ত্রীর কার্যের নির্দেশনা মোতাবেক তাই করব। পানি উন্নয়ন বোর্ডের হিসেবেই দাকো, পাইকগাছা ও কয়রা উপজেলায় ৩৫০০ অবৈধ চিংড়ি ঘের রয়েছে। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। নোভেল করোনা ভাইরাসের কারণে আর্থিক সংকটে থাকা মালয়েশিয়া এয়ারলাইন্সকে $120 কোটি তহবিল সরবরাহ করার কথা ভাবছে মালয়েশিয়ার সার্বভৌম সম্পদ তহবিল খাজানা ন্যাশনাল বারহাদ। এই তহবিল সহায়তা পেলে মালয়েশিয়ার এয়ারলাইন্স বারহাদ তাদের বন্ধ হয়ে যাওয়া কার্যক্রম নতুন করে চালু করতে পারবে বলে আশা করছে বিমান সংস্থাটি। মালয়েশিয়া এয়ারলাইন্সের 100% শেয়ারের মালিক খাজানার পর্ষদ বর্তমানে তহবিল সহায়তার বিষয়টি খতিয়ে দেখছে। পর্ষদে এটি অনুমোদন হলে কয়েক সপ্তাহের মধ্যে অর্থ পাবে মালয়েশিয়া এয়ারলাইন্স। সংবাদে আবার নিচ্ছে অশোক লিলেন ইফাত অটোস বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি, সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়লেও স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব মানছে না অনেকেই। বেশ কটি জেলায় লকডাউন অব্যাহত।